কার কথা খারাপ লেগেছে বা যাদের কথা খারাপ লেগেছেন বলে বলা হচ্ছে, তো বলা হচ্ছে তো এখন সেখানে তো তিনি আমাদের নেত্রী বা আমাদের দল যখন তাকে একের পর এক দফতর দিয়েছে, একবার বলেছেন যে আমি এইটা নেব না, আরও কয়েকজনকে দেয়া হোক, তখন তো সেটা মনে হয়নি, তখন মোরে আরো 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 দাও প্রাণ। তো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেয়ার জায়গায় ছিলেন তখন আমি আঁচল পেতে নেব, আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রাক্তন তখন আমি অন্য শিবিরের দিকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করছে আমি তাকে অস্বীকার করতে যাব, এটা কি করে হতে পারে? মানুষ দেখছেন, এদের সঙ্গে সাধারণ মানুষের, সাধারণ কর্মীদের কোনো সম্পর্ক নেই। বাংলার মানুষ দেখছেন এবং এই ভয়ঙ্কর অকৃতজ্ঞতা রাজনীতি বাংলার মাটি সাপোর্ট করবে। এত দপ্তর যদি তার হাতে থাকেও তাহলে তিনি বারমুন্ডা মন্ত্রী ছিলেন, তার কোনো কাজ ছিল না। বাজেটের 10 মিনিট আগে ছেড়ে দেননি কেন? সেদিন বলেননি কেন? যদি এতগুলো দপ্তর নিতে ওনার খারাপ লেগে থাকে, আজকে যেন উনি ছাড়লেন, তো সেদিন ছাড়েননি কেন? উনি আজ বলছেন এতগুলো দপ্তর খারাপ লেগেছে, লাগতেই পারে, উনি চাননি, হতে পারে ওনার ক্ষমতা ছিল না, উনি বলছেন। তা আজকে যেটা ছাড়লেন দপ্তরগুলো থাকাকালীন ছাড়েননি কেন? এটা পরিষ্কার কথা। আজকে যেটা বলছেন না আমি ছেড়ে দিলাম, তো দপ্তরগুলো যখন ছিল তখন ছাড়লেন না কেন? তাহলে তো ছাড়াটার গুরুত্ব থাকতো। তা আজকে তো সবাই বলবে আজকে দপ্তর নেই তাই এই গল্পটা দিচ্ছেন। উনি বলছেন, চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশের কয়েক ঘন্টা আগে নাকি উনি জানতে পারতেন, উনি জানতেন না যে বাজেট কারা বানায়, করতে হবে উনি তাও জানতেন, মানে সেটাই জানতেন কয়েক ঘন্টা। দেখুন, এগুলো একটা হঠাৎ এই কথাগুলো বলার কোনো মানে আছে? সাধারণভাবে অর্থমন্ত্রীরা বাজেট পেশ করার সময় আরও অনেকের সাহায্য নেন, কারণ বাজেট পেশটা কিন্তু একটা অত্যন্ত বিশেষজ্ঞদের ব্যাপার। অর্থমন্ত্রী জানবেন, কিন্তু অর্থমন্ত্রী তো আর বসে বসে লিখবেন না। সেটা মানে ইয়ে ডক্টর অসীম দাশগুপ্ত বা অমিত মিত্র হলে তো একটা কথা হয়, বাট কিন্তু উনি আইনের লোক, তা তাকে তো একটু সাহায্য নিতে হবে। কিন্তু জানতেন না, জানি না, বই পাইনি, তা সেদিনকে বলেননি কেন? পড়লেন কেন? উনি তো বলতে পারতেন আমি এটা জানি না, আমি পড়বো না। উনি পড়লেন কেন? আপনি অর্থমন্ত্রী ছিলেন, আপনি বাজেট পেশ করলেন, আপনার ছবি ছাপা হলো, আপনি পড়লেন, আজ আপনি বলছেন আমি জানতাম না। এটা কেউ বিশ্বাস করবে? এই লজিকটা ছেদো লজিক হয়ে যাচ্ছে। বলছি এই যে বন্দ্যোপাধ্যায় কি চন্দ্রিমা ভট্টাচার্যদের মতো মানুষকে চিনতে কোথাও ভুল করেছিলেন? এত দপ্তর যারাতে দেওয়া, রাজ্য সমালোচনা করা হলো। দেখুন, অনেক মানুষ সব কাউকে না কাউকে বিশ্বাস করে, আর মানুষ চেনার কিছু ভুল হয় সে তো সবাই দেখতে পাচ্ছে। তাহলে কি আর কেউ কাউকে বিশ্বাস করবে না? এটাও তো হয় না। বাট কোথাও না কোথাও তো কিছু মানুষ চেনার গন্ডগোল তো ছিলই। বলছি যে আপনারা বৈঠক হচ্ছে কালীঘাটে, বারবার নতুন কমিটি তৈরি হচ্ছে, সেই কমিটির একজন করে বেরিয়ে যাচ্ছে, মানে এরকম সমস্যার জায়গা হচ্ছে না, এটা আর একটা জিনিস বোঝা যায় যে তৃণমূলে কোনো লোকের অভাব নেই, তৃণমূলে দায়িত্বশীল দক্ষ লোকের অভাব নেই। যদি কাউকে বসানো হচ্ছে তাকে আবার নানা রকম চাপ আসছে, তাকে কেউ ফোন করছে, তার নানা ছুতো তৈরি হচ্ছে, কিন্তু তারপরে আবার কেউ না কেউ সেই দায়িত্বটা নিয়ে নিচ্ছেন। ফলে এইভাবে তৃণমূল কংগ্রেসকে একটা বাড়িতে তালা মেরে, একটা ভাড়া অফিসে তালা মেরে, বা কোনো একজন দুজন কয়েকজনকে নিয়ে গিয়ে, আপনি বলুন তো, এই যারা গেছে চাটনৃত শিবিরে যারা গেছে, আপনি বলুন তো, যে এত রকম ছবি দেখা যাচ্ছে, আপনারা এত ছবি দেখাচ্ছেন, কে লোকসভায় দেখা করছে, কে বিধানসভায় দেখা করছে, কে বিজেপি নেতার বাড়ি যাচ্ছে, কে হোটেলে গিয়ে দেখা করছে, নিজেদের কনস্টিটিউয়েন্সিতে, নিজেদের নির্বাচনী কেন্দ্রে এখনো তাদের দেখা যাচ্ছে না কেন? কোনো কর্মসূচিতে কেন দেখা যাচ্ছে না? নিজেদের এলাকায় একটা পার্টি অফিসে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে আলোচনা করতে দেখেছেন? নিজেদের এলাকায় পার্টি অফিসে বসে সাধারণ মানুষের দরকারে কোনো সার্টিফিকেটে সই করছে দেখেছেন? শুধুমাত্র দলের পিঠে ছুরি মারা, পুতুল নাচের পুতুল হয়ে ঘুরছেন। এদের দু একজনকে বলে দিচ্ছে তোমার এই মামলা রয়েছে 80টা ইল্লিগাল কনস্ট্রাকশন, যাও আগে গিয়ে তালা মেরে এসো, নইলে অ্যারেস্ট, চলে যাও তালা মারতে, অমুক তমুক। তো এরকম এইভাবে চলছে।